দেখো নেক্সট হচ্ছে ডিরেকশনাল সিলেকশন বা প্রোগ্রেসিভ সিলেকশন। তো ডাইরেকশনাল সিলেকশন বা প্রোগ্রেসিভ সিলেকশন হচ্ছে যে পপুলেশনের মধ্যে যদি স্টেবিলাইজিং বা নর্মালাইজিং এর ক্ষেত্রে বললাম যে যেটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি না মধ্যমান মানে মধ্যবর্তী গুণাবলী যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেটা সিলেক্ট হবে সংখ্যায় যেহেতু বেশি, কারণ এক্সাম্পল দিয়ে বোঝালাম। আর ডিরেকশনাল সিলেকশনের ক্ষেত্রে বা প্রোগ্রেসিভ সিলেকশনের ক্ষেত্রে যদি প্রান্তীয় গুণমানটা বেশি হয় মানে প্রান্তীয় গুণমানটা নির্বাচিত হবে আর মধ্যবর্তী গুণমানগুলো মানে বঞ্চিত হবে। ওকে, মানে যে ধরো পপুলেশনকে আমি স্টাডি করতে গেছি, তো ভেরিয়েশন তো থাকবেই না পপুলেশনের মধ্যে। তো পপুলেশনের মধ্যে ধরো আমি হিউম্যানসের হাইট স্টাডি করছি, তো দেখলাম সেখানে 6 ফিট হচ্ছে 6 ফিট বা তার বেশি মানে উচ্চ হাইট এক্সট্রিম যেগুলো প্রান্তীয় মান 6 ফিট বা তার বেশি 6.5 ফিট যেগুলো হাইট যুক্ত মানুষ তাদের সংখ্যাটা পেলাম 80%। ওকে, আর বাকিদের সংখ্যা 4 ফিট 4.5 ফিট তারপর মধ্যবর্তী যে মানগুলো তাদের ক্ষেত্রে দেখতে পাবো যে তাদের সংখ্যাটা একদম লেস মানে কম হয় 5% বা 10% ইত্যাদি। তাহলে দেখো এই যে একটা পপুলেশনের মধ্যে এক্সট্রিম মান, এটা কিন্তু মধ্যবর্তী মান কিন্তু বেশি বেশি পাচ্ছি না। কোন মান বেশি পেলাম? এক্সট্রিম মান বেশি পেলাম, মানে সর্বোচ্চ মানটা মানে যদি বেশি হয় এবং সেটা যদি নির্বাচিত হয় তখন থেকে বলা যায় ডিরেকশনাল সিলেকশন, এবং একটা নির্দিষ্ট দিশায় সেটা অপারেট হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে ডিরেকশনাল সিলেকশন। দেখো আচ্ছা, ডিরেকশনাল পপুলেশন লেখো চিত্রটা এরকম। ধরো একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা হচ্ছে তোমাদের ডিরেকশনাল সিলেকশনের এক্সাম্পল তোমরা পরীক্ষা লিখতে পারো। লম্বা জিরাফ, যদি আমরা জিরাফের পপুলেশন স্টাডি করি তাহলে দেখবো যে ডারউইন বলেছিলেন যে লম্বা গলাওয়ালা জিরাফগুলো কি হয়েছিল না এই প্রকৃতিতে নির্বাচিত হয়েছিল, আর যেগুলো কম গলাওয়ালা বা ছোট গলাওয়ালা যুক্ত জিরাফ তারা প্রকৃতি থেকে মানে সেগুলো সিলেক্ট হয়নি, নির্বাচিত হয়নি বা বিলুপ্ত হয়েছিল। তাহলে কি দেখো দুটো যখন আমি ট্রেটের মধ্যে আমি যখন যে ট্রেটটা নিলাম লম্বা গলাওয়ালা জিরাফ, তো স্টাডি করতে গিয়ে দেখছি যে দুই ধরনের আমরা মান পাচ্ছি। একটা হচ্ছে তোমার লম্বা গলাযুক্ত জিরাফের একটা মিন ভ্যালু পাচ্ছি, আর একটা একদম লেস গলাযুক্ত মানে তার থেকে ছোট এবং কম তাদের পাচ্ছি। কি দেখলাম স্টাডি করতে গিয়ে যে লম্বা গলাওয়ালা জিরাফের যে সংখ্যা তার যদি আমরা ডাটা কালেকশন করি দেখবো সব থেকে বেশি। ওকে, আর এই যে বাকি যে মানে গলাযুক্ত জিরাফ তাদের সংখ্যাটা তার তুলনায় কম। তাহলে এই যে আমি লম্বা গলাযুক্ত জিরাফের সংখ্যাটা বেশি পেলাম সেটাকে ডাটাতে প্লট করলে এই ধরনের গ্রাফ পাওয়া যাবে। ডিরেকশনাল সিলেকশনের চরিত্রের বিস্তার ফলে এটাতে তোমার যাদের মধ্যে দেখা যায় সেই পোর্শনটা প্রাথমিকভাবে পপুলেশন ছিল এই রকমের একটা গঠন, পরবর্তীকালে যখন শুধুমাত্র সেই এক্সট্রিম প্রান্তীয় ক্যারেক্টারটা যখন নেওয়া হয় মানে নির্বাচন করা হয় এবং সর্বোচ্চ পরিমাণে, তখন সেটা সিলেকশন পপুলেশনে এই ধরনের একটা গ্রাফ আমরা পেয়ে থাকি, যাকে বলা যায় ডিরেকশনাল, মানে একটা নির্দিষ্ট দিশায় নির্দিষ্ট দিকে সেটা বর্তমান মানে লম্বা গলাওয়ালা জিরাফ তো সেই একই দিকে থাকবে, সেটা বোঝা গেছে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো মধ্যমান আমরা পাইনি। নর্মালাইজিং বা স্টেবিলাইজিং এর ক্ষেত্রে আমরা যে মধ্যমানের কথা বললাম, যে যেখানে আমরা পপুলেশন স্টাডি করতে গিয়ে আমরা এক্সাম্পল দিলাম যে হিউম্যান বার্থ বেবি ওয়েট, সেখানে আমরা বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন মানের আমরা পেলাম। কেন প্রকৃতি নির্বাচন করবে না সেটাও দেখালাম। শুধুমাত্র স্বাভাবিক যেগুলো বা বনভূমি ট্রি স্বাভাবিক গাছ তাদের সংখ্যাটাই বেশি স্বাভাবিক, কেন স্বাভাবিক সেটাও বললাম। সেই ক্ষেত্রে আমরা মধ্যমানটাকে যদি সর্বোচ্চ পরিমাণে থাকে এবং প্রকৃতি সেটাকে নির্বাচন করে, বাকিগুলো সেখান থেকে বঞ্চিত হয় পরিবেশ থেকে। আর ডিরেকশনালের ক্ষেত্রে সর্বোচ্চ যে মান মানে প্রান্তীয় যে মান, সেই প্রান্তীয় মানটা সর্বোচ্চ, এখানে কিন্তু কোনো মধ্যমান নেই। ওকে, প্রান্তীয় মানটা সর্বোচ্চ বলে প্রকৃতি নির্বাচিত হয়। তাহলে এই ক্ষেত্রে জীবের কোনো চরিত্রের প্রান্তীয় গুণমানগুলি প্রাকৃতিক নির্বাচন পায়। ওকে, এবং যার ফলে পপুলেশনের সর্বাধিক বিস্তার প্রান্তীয়ভাবে হয়ে থাকে, মানে ডিরেকশনটা ওই যে লম্বা গলাওয়ালা জিরাফ ওই একই দিশায় বাড়তে থাকে, মানে সবটাই তো বড়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, কারণ এক্সাম্পলগুলো যদি বুঝতে পারো তাহলে এই ব্যাপারটা বা গ্রাফটা কোনো ব্যাপারই না। তাহলে এক্সাম্পল কি বললাম ডিরেকশনালের ক্ষেত্রে? এক্সাম্পল বললাম যে লম্বা গলাযুক্ত জিরাফ ও ছোট গলাযুক্ত জিরাফ,
দেখো এখানে কিন্তু ছোট গলায় তো জিরাফের প্রাধান্য পাওয়া যাবে না, কারণ ছোট গলায় তো জিরাফ তো বিলুপ্ত হয়ে যাবে না, কারণ তাদের তো আমরা দেখেছিলাম যে তারা তো নিচের যে খাবার গাছের পাতা, তাদের তো মানে তাদের হাইটের জন্য তাদের তো সেটাকে নাগাল পাবে না, সেটা তাদের সংখ্যাটা কম স্বাভাবিক থাকবেই। আচ্ছা, আর একটা এক্সাম্পল আছে যেটা দিতে পারো, খুব সুন্দর এক্সাম্পল। ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল ম্যালানিজম, ওকে। আরেকটা আছে যে ইংল্যান্ডের শিল্পনগরী বার্মিংহামে পরিবেশের এক ধরনের মথ পাওয়া যায়, পেপার্ড মথ বলা হয়। মথ, তোমরা মথ দেখেছো, আমি এই ছবিটা ইয়েতে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দেবো, তোমরা দেখে নেবে, আঁকা তো সম্ভব নয়। তো ওই মথ যদি স্টাডি করে দেখা যায় যে যখন কোনো মানে ইংল্যান্ডের বার্মিংহামে প্রিপেয়ার্ড মথের ইন্ডাস্ট্রিয়াল ম্যালানিজম, প্রিপেয়ার্ড মথের বিজ্ঞানসম্মত নামটা বলছি, বায়োলজিক্যাল নাম একটু পরে। তো দেখা গেছে যে যখন স্টাডি করে দেখা গেছে যে ইংল্যান্ডে যখন আগেকার সময় যখন পরিবেশের মানে দূষণের পরিমাত্রা কম ছিল, মানে শিল্প কারখানা তখন তৈরি হয়নি, পরিবেশের দূষণের মাত্রাও নেই, কম, সেই সময় স্টাডি করে দেখা গেছিলো যে সেই সময়কার ওয়েদার ছিল খুব সুন্দর, এবং গাছের নিচ এবং নিচটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেখানে দুই ধরনের মদকে পাওয়া গেছিল, একটা হচ্ছে হোয়াইট কালার যুক্ত আর একটা হচ্ছে ব্ল্যাক কালার যুক্ত মদ। তো দেখা গেছে যে সেই সময় হোয়াইট কালার যুক্ত মথরা প্রিডেটর থেকে, মানে প্রিডেটর মানে কি, ওদের শত্রু তো বার্ডস তো মথগুলো খায়, তো বার্ডসদের হাত থেকে তারা রক্ষা পেয়ে যেত এবং সংখ্যায় প্রচুর পরিমাণে পাওয়া যেত। কেন? কারণ ওই যে ব্ল্যাক আর হোয়াইট, সে সময় ওয়েদারটা সে সময় পরিবেশের দূষণ মাত্রা কম ছিল, শিল্প কারখানা কম ছিল, তো গাছের নিচ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, সব মানে ক্লিন। তো ওই যে হোয়াইট কালারের মথ গাছে যখন বসতো, গাছের নিচে থাকতো, চলাফেরা করতো, তখন সে প্রেডেটর তাদেরকে খুঁজে পেত না, ওকে। তাহলে তখন দেখা গেছিল যে সে হোয়াইট মথের সংখ্যাটা অনেক বেশি ব্ল্যাকের তুলনায়। আবার পরবর্তীকালে যখন মানে পরবর্তীকালে দেখা গেল যে যখন দূষণের মাত্রাটা প্রচুর বাড়তে থাকলো, প্রচুর কলকারখানা হলো, দূষণের মাত্রা বাড়লো, তখন পরিবেশটা আস্তে আস্তে কি হলো, সব নোংরায় ভর্তি হয়ে গেছে। সেই সময় কি হলো, আরেকটা কথা, যখন পরিবেশ দূষণ হয়নি, মানে কলকারখানায় না থাকার জন্য পরিবেশ দূষণ ছিল না, তখন কালো যে মদ, সেইগুলো দেখো সেই পরিষ্কার পরিবেশের মধ্যে, ক্লিন জায়গার মধ্যে সে যদি থাকে, তাহলে বার্ডস তাকে সহজেই আইডেন্টিফাই করতে পারবে। তো তার সংখ্যাটা ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করলো, সংখ্যা কমতে লাগলো। বাট পরবর্তীকালে যখন ধীরে ধীরে যখন দূষণের মাত্রা বাড়তে শুরু করলো, কলকারখানার পরিমাণ বাড়তে শুরু করলো, তখন কি হলো না, সব কিছু একটু অন্ধকারাচ্ছন্নময় অঞ্চলের সৃষ্টি হয়। তার ফলে কি হয়, হোয়াইট যে মদ তারা একটু প্রেডেটরের কাছে বেশি মানে উজ্জ্বল সম্পন্ন হয়ে ওঠে। তো তখন কি হলো, হোয়াইট মথের সংখ্যাটা কমতে শুরু করলো, আর যেহেতু ব্ল্যাক মথ সেই দূষণমুক্ত পরিবেশের সঙ্গে তার কালারের সিমিলারিটি বা মিল থাকার জন্য বার্ডস তাদেরকে খুঁজে না পাওয়ায় তাদের সংখ্যাটা বাড়তে থাকলো। তো দূষণের আগে স্টাডি করে কি দেখা গেছিল যে হোয়াইট মথের সংখ্যাটা সংখ্যায় বেড়েছিল, তখন ব্ল্যাকের সংখ্যাটা হ্রাসপ্রাপ্ত হয়েছিল। আবার যদি পরিবেশ দূষণের পর স্টাডি করে দেখা গেছিল যে ব্ল্যাক মথের সংখ্যাটা বেড়ে গেছিল আর হোয়াইট মথের সংখ্যা কমে গেছিল। দেখো সেকেন্ড হচ্ছে একটা বললাম জিরাফের গলার যুক্ত, এটা ডিরেকশনাল সিলেকশনের মধ্যে পড়ে। আর একটা এক্সাম্পল হচ্ছে ইংল্যান্ডের শিল্পনগরী বার্মিংহামে পরিবেশের পেপার্ড মথ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ব্রিস্টোর বিটালিউরিয়া। এটা হচ্ছে পেপার্ড মথের বিজ্ঞানসম্মত নাম। তো দুই ধরনের মথ ছিল, ওকে, একটা সাদা একটা কালো। তো যখন পরিবেশ দূষণ হয়নি, পরিবেশ দূষণ কম ছিল, শিল্প কারখানা মাত্রা কম ছিল, তখন সেখানকার পরিবেশের সঙ্গে হোয়াইট যে মথ সে প্রিডেটরের হাত থেকে রক্ষা পেয়ে যেত, তাহলে তার সংখ্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হতো। আর ব্ল্যাক যেটা, সেটা পরিবেশের সঙ্গে তার কালারিং এর ম্যাচ না হওয়ার জন্য প্রিডেটরের হাতে সহজে সে ধরা পড়তো, মানে সংখ্যায় কমে যেত। তাহলে দেখো দুই ধরনের ক্যারেক্টার, একটা স্টাডি করে দেখা গেল যে যেটা ইংল্যান্ডের বার্মিংহামে হোয়াইট মথ আর ব্ল্যাক মথ, তাহলে হোয়াইট মথের সংখ্যাটা ধীরে ধীরে ইনক্রিজ হলো, একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছালো, আর এদিকে ব্ল্যাকের পরিমাণটা সংখ্যায় হ্রাসপ্রাপ্ত বা কমলো। তাহলে ওই ধরনের লেখচিত্র আমরা এরকম ধরনের গ্রাফ পেয়ে থাকি। আবার যদি বলি যে
ইংল্যান্ডের ওখানেই যদি আমরা দূষণের পরের কথা দেখি, তাহলে দূষণের পরের আমরা স্টাডিগুলো দেখবো যে ব্ল্যাক মথের সংখ্যাটা ইনক্রিজ হয়েছে আর হোয়াইট মথের সংখ্যাটা কমে গেছে। তাহলে এই যে দেখো একটা নির্দিষ্ট যে প্রান্তীয় মান না, সে যে পিওর ব্ল্যাক পিওর হোয়াইট, এই প্রান্তীয় মানটা যখন সর্বোচ্চ হবে, যেখানে কোনো মধ্যমান বা মিন ভ্যালুই নেই, তখন সেটাকে বলা হচ্ছে ডিরেকশনাল সিলেকশন। লাস্ট বা আরেক ধরনের যে সিলেকশন আছে সেটা হচ্ছে কি বলেছিলাম, ডিসরাপটিভ সিলেকশন। ওকে, থার্ড সিলেকশন কি হয়েছিল, ডিসরাপটিভ সিলেকশন, আর এর আরেকটা নাম কি, দেখো নেক্সট হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন অর ডাইভার্সিফাইং সিলেকশন। এটা হচ্ছে তোমার যেখানে যে পপুলেশনের ক্ষেত্রে দুই প্রান্তীয় মান প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় এবং মধ্যমানটা প্রকৃতি থেকে বিলুপ্ত হয়। এবারে এইগুলো ধরো তোমরা বলবে যে তাহলে কোনো একটা পপুলেশনের, ধরো তোমরা বললে যে তাহলে ডিরেকশনাল পপুলেশনে আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে সেখানে 3 ধরনের ক্যারেক্টার, তাহলে আমি কাকে নেব? এই যে বললাম এক্সাম্পলগুলো দেখো, ডিরেকশনাল সিলেকশন সেই পপুলেশনের ক্ষেত্রে আমরা করব, পাবো যেখানে দুটো ক্যারেক্টার বর্তমান, একটা হয় খুবই উচ্চ, বাকিগুলো সংখ্যা কম। কেন কম সেটা দেখবো। ওকে, আর নর্মালাইজিং এর ক্ষেত্রে আমরা যে পপুলেশন স্টাডি করব, যে এক্সাম্পলটা বলা হয়েছে তোমাদের এনসিইআরটির মধ্যে, বুকের মধ্যে, সেখানে কি 3 ধরনের আমরা ট্রেড পাচ্ছি, বেশি হাইট যুক্ত, কম হাইট যুক্ত, মিডিল। তো সেখানে কাদের মানটা বেশি পাওয়া সম্ভব তার উপর একটা গ্রাফ, মানে বার্থ বেবি ওয়েট যেটা বললাম। ওকে, কারণ বাকি দুটো ওয়েট যুক্ত বেবির সংখ্যাটা কমবে, এই কারণেই কমবে, তার কারণটা দেখালাম। থার্ড হচ্ছে ডিসরাপটিভ, মানে যাদের যে পপুলেশনে প্রান্তীয় গুণাবলীগুলো প্রকাশ পায় আর মধ্যবর্তী যে মান সেটা বঞ্চিত হয়ে যায়। যেমন ধরো তোমাদের বইতে গাছ নিয়ে ট্রি নিয়ে বলা আছে, গাছ নিয়ে বলা আছে, ঠিক আছে, তোমরা সেটা অন্য কিছু দিয়ে বলতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার একই সময়ে ইন্ডিভিজুয়াল বোথ এক্সট্রিম ভ্যালু, এটা হচ্ছে at a time both extreme value selected by nature but the mean value elimination, the extreme value of trait. Okay, but the median value is eliminated. মানে at a time যে সময়ে শুধুমাত্র এক্সট্রিম বোথ এক্সট্রিম ভ্যালু, মানে খুব একদম পিওর হোয়াইট আর পিওর ব্ল্যাক, এই দুটোই প্রকাশ, মানে এই দুটোকে প্রকৃতি নির্বাচন করবে, আর মধ্যবর্তী মানগুলো বেশি পাওয়া যাবে না, প্রকৃতি নির্বাচন করবে না, তখন তাকে বলা যায় ডিসরাপটিভ সিলেকশন। ওকে, তোমাদের বইতে ট্রি দিয়ে আছে, তোমরা ওটা বলবে না, ইচ্ছে হলে বলতে পারো, আমি যেটা বলছি সেটা বলবে। তো আমরা যদি মেরিন এক্সাম্পলটাকে দিই, মেরিন যদি আমরা মোলাস্কা যেগুলো হয়, ওকে, তো সেটা যদি স্টাডি করি তাহলে কি দেখতে পাবো, সেল কালার অফ মেরিন লিম্ফ, মানে সমুদ্রের নিচে বসবাসকারী মোলাস্কার আমরা যদি সেল, মানে উপরের খোলকের কালারটা আমরা যদি স্টাডি করি, তাহলে কি দেখবো, এটা হচ্ছে এর এক্সাম্পল, ডিসরাপটিভ এক্সাম্পল। দেখবো যে পিওর হোয়াইট সেল যুক্ত খোলকযুক্ত মোলাস্কা পাবো। বর্তমান সমুদ্রের নিচে তো বিভিন্ন কালার শেপের থাকে, পিওর ব্ল্যাক, ব্রাউন শেপ, লেস হোয়াইট, লেস ব্ল্যাক ইত্যাদি ভ্যারাইটিস আমরা মোলাস্কা সমুদ্রের নিচে পেয়ে থাকবো। তো সমুদ্রের নিচে যেহেতু কালো রকের পরিমাণ বেশি, তো সেক্ষেত্রে দেখা গেছে স্টাডি করতে গিয়ে আমরা দেখলাম যে পিওর যে হোয়াইট, সমুদ্রের নিচে হোয়াইট রক থাকার জন্য সেখানে হোয়াইট যে মানে মোলাস্কা, তাদের সংখ্যাটা বেশি পাওয়া যাবে, আর পাওয়া গেছে। আর কালো রক, যেখানে যেখানে কালো রক বর্তমান, কালো শিলা, তার জন্য সেখানে কি পাওয়া যায় না, ব্ল্যাক মোলাস্কা। ওকে, কারণ তাদের খোলকটা তো ক্যালসিয়াম দিয়ে তৈরি, তো স্বাভাবিকভাবেই সেখানে তারা আশ্রয় নেবে, সেখানে থাকার সুবিধা পাবে, তাদের কালারের সঙ্গে, বোঝা গেছে। তাহলে দেখা যাবে স্টাডি করতে গিয়ে এই যে পিওর ব্ল্যাক মোলাস্কা আর পিওর হোয়াইট মোলাস্কার সংখ্যাটা আমরা বেশি পেয়েছি, আর মাঝে মাঝে যে কালারগুলো ব্রাউন, লেস হোয়াইট, লেস ব্ল্যাক,
তারা ঠিক সেখানকার সঙ্গে অভিযোজিত না হওয়ার জন্য বা সেখানের পরিবেশে তারা আশ্রয় নেওয়ার জন্য, মানে আশ্রয় বা লুকিয়ে মানে থাকতে পারবে না থাকার জন্য, বা সহজেই তারা শত্রু দ্বারা আইডেন্টিফাই হবে, তো তাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে এই যে স্টাডি করতে গিয়ে দেখলাম যে ভ্যারাইটিস মোলাস্কা থাকা সত্ত্বেও এক্সট্রিম যেটা অর্থাৎ পিওর হোয়াইট পিওর ব্ল্যাক এদের সংখ্যাটা আমরা বেশি পাচ্ছি। এই যে দুটি এক্সট্রিম ভ্যালু নিয়ে যে গ্রাফ আমরা ডাটা কালেকশন করে যদি প্লট করি, তাহলে যে ধরনের আমরা গ্রাফ হয়ে থাকবো তাকে বলা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন বা ডাইভার্সিফাইং সিলেকশন। দেখো তাহলে এই ধরনের গ্রাফটা দেখতে পাচ্ছ। তাহলে দেখো নিটেতে তোমাদের মানে আসবেই আর কি এখান থেকে কোশ্চেন, যদি গ্রাফ তুলে দিয়ে যদি কোশ্চেন করে নিটে, তাহলে গ্রাফগুলো তো আইডেন্টিফাই সহজে করবে না। যদি দেখো দুটো পিক আছে তাহলে সেখানে কি বুঝবো আমরা, যেখানে একটা হচ্ছে তোমার দুটো এক্সট্রিম ভ্যালু প্রান্তীয় মান। ওকে, তাহলে এই ধরনের গ্রাফ দেখলে আমরা সেটা কি ধরনের সিলেকশন বলবো, ডিসরাপটিভ বা ডাইভার্সিফাইং। তো পড়ার সঙ্গে সঙ্গে গ্রাফগুলো নিজের চোখে আয়ত্ত করবে, মানে ইমাজিন ভাববে যে ডিসরাপটিভের নর্মালাইজিং বা স্টেবিলাইজিংয়ের ক্ষেত্রে একদম সরু সংকীর্ণ বেল আকৃতি চূড়া, ওকে, শুধুমাত্র মধ্যমানটা প্রকাশ পাচ্ছে। সেকেন্ড হচ্ছে ডিরেকশনালের ক্ষেত্রে কার্ভটা একটু বিলো, মানে একটা ডিরেকশনে যাচ্ছে যেখানে উচ্চ, আর ডিসরাপটিভের ক্ষেত্রে দুটো প্রান্তীয় মান। তাহলে ডিসরাপটিভ সিলেকশন কাকে বলবো, ডায়াগ্রামটা এঁকে নোট করবে খাতাতে বা বইতেও আছে। দেখো তাহলে যেখানে হচ্ছে এই ক্ষেত্রে বৈশিষ্ট্যের মধ্যমানযুক্ত জীবেরা নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়, এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে বৈশিষ্ট্যের মধ্যমানযুক্ত জীবেরা প্রকৃতি থেকে বঞ্চিত হয়। ওকে, আর ফলে দেখো দুই প্রান্তীয় যে ক্যারেক্টার বা দুই প্রান্তীয় বিস্তারযুক্ত জীবেরা কি করে না পপুলেশনে নির্বাচিত হয়। ওকে, এই ধরনের সিলেকশনকে বলা যায় ডিসরাপটিভ। এই ক্ষেত্রে বৈশিষ্ট্যের মধ্যমানযুক্ত জীবেরা, দেখো এটা মধ্যমান, যদি আমরা মানে স্টাডি করি দেখবো সেখানটা বিলুপ্ত হয়ে গেছে, মানে সংখ্যাটা একদম কম, প্রকৃতি থেকে আউট। মধ্যমানের চরিত্র নির্বাচিত হয় না। সিলেকশনের পর এই যে দুটি পিক পেয়েছি, দুটি মান বা ভ্যালু দ্বারা ডাটা প্লট করেছি, এই প্রান্তীয় মানগুলোই নির্বাচিত হয়। মধ্যমানযুক্ত জীবেরা প্রকৃতি থেকে বঞ্চিত হয়, ফলে দুই প্রান্তীয় বিস্তারযুক্ত জীবেরা পপুলেশনে নির্বাচিত হয়, তখন সে ধরনের পপুলেশন বলা হয় ডিরেকশনাল ডিসরাপটিভ পপুলেশন সিলেকশন। দেখো এক্সাম্পল পরীক্ষাতে এলে সংজ্ঞা দেবে, কার্ভ দেবে, এবং এক্সাম্পল দিয়ে আমি যে এক্সাম্পলগুলো বলছি ওগুলো দিয়ে ব্যাখ্যা করবে। যেখানে এক্সাম্পল বলে আমি লিখছি, তবে মানুষের হাইট বলে আবার বা মানুষের স্কিন কালার দিয়ে এক্সাম্পল দিয়ে দিও না, যেগুলো বললাম এর ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো দেবে। তো সেল কালার ইন মেরিন লিম্ফ মানে সমুদ্রে বসবাসকারী মোলাস্কার খোলক নিয়ে আমরা যদি স্টাডি করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে তো বিভিন্ন ধরনের আমরা পাবো না। ধরো একটা পাবো পিওর হোয়াইট সেল যুক্ত মোলাস্কা, একটা পাবো পিওর ব্ল্যাক সেল যুক্ত মোলাস্কা, একটা পাবো ব্রাউনিশ শেপ যুক্ত মোলাস্কা সেল ও খোলক, আবার আমরা দেখবো লেস হোয়াইট লেস ব্ল্যাক। তো স্টাডি করতে গিয়ে দেখা গেছে যে সমুদ্রের নিচে যেহেতু হোয়াইট রক এবং ব্ল্যাক রকের পরিমাণটা ব্ল্যাক রক থাকে, তাহলে সেখানে কি হচ্ছে, ওই যে হোয়াইট মোলাস্কা, পিওর হোয়াইট মোলাস্কা, তাদের আশ্রয়স্থলটা তারা সহজে পেয়ে যাচ্ছে, প্রিডেটরের হাত থেকে তারা রক্ষা পাচ্ছে, তাহলে তাদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে পিওর ব্ল্যাক রক যেহেতু শিলা সমুদ্রের নিচে বর্তমান পাওয়া যায়, তাই সেখানে যে ব্ল্যাক মোথ তারা আশ্রয়স্থল নেওয়ার ফলে প্রিডেটরের হাত থেকে তারা রক্ষা পাচ্ছে, কারণ ব্ল্যাক রক আর ব্ল্যাক মোলাস্কা খোলক তো দুটোই একই, তো রক্ষা পাচ্ছে, যার ফলে উভয়ই সংখ্যাটা বাড়ছে। পিওর হোয়াইটের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, পিওর ব্ল্যাকের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং মাঝামাঝি যে সমস্ত মানে কালারের শেলের মোলাস্কা যেগুলো ব্রাউন বা লেস হোয়াইট লেস ব্ল্যাক, তাদের কি হচ্ছে, তারা কিন্তু সেখানে প্রিডেটরের হাত থেকে রেহাই না পাওয়ার জন্য তাদের সংখ্যাটা ধীরে ধীরে বিলুপ্ত হবে। অর্থাৎ ডাটা কালেকশন করে দেখলাম 50% পাওয়া গেছে
ধরো পিওর হোয়াইট, 50% পাওয়া গেছে পিওর ব্ল্যাক, আর দেখা যাবে 5% বা 2% বা 3% পাওয়া গেছে মাঝামাঝি বা অন্যান্য কালারের সেলযুক্ত মোলাস্কা। তাহলে এই যে দুটো প্রান্তীয় মান, সেই প্রান্তীয় মানকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এই ধরনের গ্রাফ পেয়ে থাকবো, যাকে বলা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন। এখানে অ্যাট এ টাইম দ্য বোথ এক্সট্রিম ভ্যালু আর সিলেক্টেড, বোথ এক্সট্রিম ভ্যালু বা বোথ এক্সট্রিম ভ্যালু অফ ট্রেট, ট্রেটের আমরা এখানে কিন্তু নির্বাচন করবো ট্রেটের উপর ভিত্তি করে। একটা ট্রেট মানে ক্যারেক্টার বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সবসময় মনে রাখবে ট্রেট যেন কথাটা থাকে, ট্রেট বৈশিষ্ট্য। তো অ্যাট এ টাইম দ্য বোথ এক্সট্রিম ভ্যালু of trait is selected by nature and the median value is eliminated, okay, by the nature। ঠিক আছে, তারপর আমরা বলি তাহলে বোঝা গেছে, ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি আমি, মানে সহজে বোঝানোর চেষ্টা করেছি। তিনটে জিনিস কি কি, তোমরা সেগুলো সহজেই বুঝে নেবে, ঠিক আছে? তোমরা হচ্ছে আমার ফেভারিট ব্যাচ, ক্লাস 12, ওকে? তোমাদের ব্যাচে যদি সবার রেজাল্ট 90% হয়ে যায় তাহলে আমি সার্থক আমার পড়ানো, আমি খুশি, আর কিছু চাই না। দেখো তাহলে গ্রাফ তিনটে আমি দেখাচ্ছি। ফার্স্ট গ্রাফ বললাম, তোমরা এটা লিখে নেবে লেখাগুলো, হ্যাঁ? 1 নাম্বার। সেকেন্ড গ্রাফ বললাম, এন্ড থার্ড গ্রাফ দেখালাম কি। তাহলে দেখো এটা হচ্ছে কি নরমাল স্টেবিলাইজিং or normalizing, stabilizing or normalizing selection, ওকে? এটা হচ্ছে ডিরেকশনাল সিলেকশন বা প্রোগ্রেসিভ, দুটো নামই মনে রাখবে। আর এটা ডিসরাপটিভ বা ডাইভার্সিফাইং সিলেকশন। তো এখানে আমি এগুলো লিখছি না, এগুলো তোমরা হ্যাঁ, আর গ্রাফ করার সময় এই দিকে যে লেখাটা মানে ভার্টিক্যাল পোর্শনে, মানে ভূমি পোর্শনে যে ডিসরাপটিভ সিলেকশনের চরিত্রের বিস্তার, আর এদিকে লিখবে জীবের মধ্যে, যে জীবের মধ্যে দেখা যাচ্ছে এইগুলো। তারপরে এটা লিখবে যে প্রান্তীয় ভ্যালু নির্বাচিত আর মিডিয়ান যে ভ্যালু সেগুলো সব দেখাবে, হ্যাঁ? এগুলো কিন্তু দেখাতে হবে। এটা অরিজিনাল পপুলেশন, এটা হচ্ছে অরিজিনাল পপুলেশন, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। তো গ্রাফটা কমপ্লিট করবে, মানে পরীক্ষার সময় গ্রাফ দিল যে তুমি শুধু এইটা ছবিটাকে চলে এলে, একদম কেটে জিরো, কিচ্ছু পাবে না, ঠিক আছে? তো পুরো কমপ্লিট করবে গ্রাফ, কোনটা আসল পপুলেশন, কোনটা নির্বাচিত পপুলেশন, কোনটা লেখাগুলো হ্যান ত্যান। তাহলে দেখো তিনটে গ্রাফ দিলে নিটে যদি দেয়, নিট কোশ্চেনের জন্য, তাহলে পারবে না তোমরা? জলের মতো একদম ইজি। নিটে যে তিনটে দিল, যে জিজ্ঞাসা করলো কোনটা নর্মালাইজিং, তাহলে দেখো দেখেই বুঝতে পারবে যে যার একদম মধ্যবর্তী মানটাকে যাকে নির্বাচিত করা হয়েছে তখন সেটাকে বলা হচ্ছে যে স্টেবিলাইজিং বা নর্মালাইজিং। আর ডিরেকশনাল ঘন্টা কীর্তি, দেখো কেমন দেখতে। সেক্ষেত্রে এই ধরনের যে গ্রাফ তাকে আমরা বলছি ডিরেকশনাল, যেটা একটা নির্দিষ্ট দিশা, একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধি পাচ্ছে, মানে যার একটা সর্বোচ্চ মান, প্রান্তীয় সর্বোচ্চ মান। আর ডিসরাপটিভ মানে যার দুটো পিক পাবো আমরা, দুটো প্রান্তীয় ভ্যালু। বোঝা গেছে? তাহলে খাতাটা ভালো করে পড়ে রাখবে, উচ্চ মাধ্যমিকের জন্য একটা বড় কোশ্চেন এখান থেকে তোমরা কমন পাবে।